নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইমপ্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, একটি গুরুত্বপূর্ণ পর্ব। সেখানে আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিও রয়েছেন, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। কিন্তু তার আগে জানাই আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনি ভালো আছে কিনা বুঝবেন কি করে, অথবা কিডনি খারাপ হচ্ছে সেটা বোঝার উপায় কি, তার কি কি প্রাথমিক লক্ষণ রয়েছে, এবং সেই লক্ষণগুলো থেকে কি কি ভয়ঙ্কর গুরুতর সমস্যা হতে পারে, এবং তা থেকে প্রতিকার বা সেই সমস্যা থেকে মুক্তির উপায়, সেটা আমরা জানবো। আমরা চলে এসেছি কলকাতা শহরের বিখ্যাত নেফ্রোলজিস্ট অধ্যাপক ডক্টর দেবব্রত সেনের কাছে। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইমপ্যাক্ট বাংলায়। নমস্কার, আমি প্রফেসর ডক্টর দেবব্রত সেন, নেফ্রোলজিস্ট বলছি। একেবারে প্রাথমিক আলোচনা দিয়ে আমরা শুরু করব যে কিডনি খারাপের লক্ষণগুলো কি কি, কি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনিটা আস্তে আস্তে বিকল হচ্ছে বা খারাপ হচ্ছে। একদমই প্রাথমিক স্টেজে কিডনি খারাপের খুব বেশি লক্ষণ থাকে না। দেখা গেছে যে কিডনি ফাংশন যখন 50%-এরও থেকে কমে যায়, তখন কিছু কিছু প্রাথমিক সিমটমস বা লক্ষণ ধরা পড়ে। তখন অলরেডি কিডনি ফাংশন 50% কমে গেছে। এখন আমাদের বুঝতে হবে যে কিডনি ফাংশন যে কমে গেছে সেটা কিভাবে পরিমাপ করা হয়। ইউজুয়ালি কিডনির যে প্রাথমিক কাজ, রক্তকে বিশুদ্ধ করা বা রক্ত থেকে দূষিত পদার্থ নিষ্কাশন করা, এটা কিডনিতে গ্লোমেরুলাই বলে কতগুলো ফিল্টার থাকে, সেইগুলো রক্তকে ফিল্টার করে। একটা নর্মাল সুস্থ মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট থাকে 120 থেকে 125 মিলিলিটার পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার অফ দি বডি সারফেস এরিয়া রেসপেক্টে। মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা কম হবে, এবং যত মানুষের শরীরের আয়তন বা ওজন বাড়বে তখন বডি সারফেস এরিয়া বৃদ্ধি পায়। এই জন্য এইভাবে পার 1.73 স্কোয়ার মিটার অফ দ্য বডি সারফেস এরিয়ার রেসপেক্টে পরিমাপ করা হয় জিএফআরকে। এখন দেখা গেছে যে যখন জিএফআর 60 ml পার মিনিটের নিচে নেমে যায়, তখন সাইন সিমটমস প্রাথমিকভাবে কিছু কিছু দেখা যায়। প্রাথমিকভাবে একটা পেশেন্টের একটা ক্লান্তি বা একটা অবসন্ন ভাব, ল্যাক অফ এনার্জি, ফেটিগেবিলিটি, এগুলো দেখা যায়। তার সঙ্গে দেখা যায় যে অল্প কাজ করলে সে দুর্বল ফিল করছে, উইক ফিল করছে। সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের পাতাগুলো ফোলা ফোলা থাকে, যেটা বলা হয় ফেসিয়াল পাফিনেস। আরও পরে দেখা যায় যে পায়ের পাতা বা অ্যাঙ্কেল জয়েন্টের এখানে ফোলা ভাব হয়, মানে ফুলে যায় আর কি। এগুলোকে বলা হয় ইডিমা হয় আর কি। এছাড়াও ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়ে, রক্ত অল্পতা দেখা যেতে পারে, অ্যানিমিয়া ডেভেলপ করে। এবং ব্লাড প্রেশার বাড়তে বাড়তে যখন কিডনির অসুখটা বৃদ্ধি পায়, তখন এই সিমটমসগুলো আরও বাড়ে। যেমন ধরুন খিদে কমে যাওয়া, অল্প কাজকর্ম করলে শ্বাসকষ্ট হওয়া, এগুলো দেখা যায়। এগুলো মেইনলি হয় অ্যানিমিয়ার জন্য, অ্যানিমিয়া বা রক্ত অল্পতা বৃদ্ধি পায়, এই জন্য এই সিমটমসগুলো অ্যাপিয়ার করে। এর সঙ্গে কি হয়, জিএফআর কমে যাওয়ার ফলে শরীরে খনিজ পদার্থ, সল্ট এবং ওয়াটার, এগুলো রিটেনশন হয়। এই রিটেনশন হওয়ার ফলে ব্লাড প্রেশার যেমন বাড়ে, এরকম পায়ে বা এগুলো ইডিমাগুলো ডেভেলপ করে। কিডনি একেবারে সুস্থ আছে কিনা সেটা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে হয়। প্রথমে বললাম যে অল্প কিডনি খারাপ হলে খুব একটা সাইন সিমটমস অ্যাপিয়ার করে না। সেই কারণে আমাদের কতগুলো ক্লিনিক্যাল সেট আপ আছে। যেমন ধরুন, যেসব ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, যাদের ফ্যামিলিতে কিডনির অসুখের হিস্ট্রি আছে, ফ্যামিলি মেম্বার্স কেউ কেউ কিডনির অসুখে ভুগেছেন, বা কিছু কিছু বংশগত রোগ আছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, যারা অতিরিক্ত মোটা বা স্থূলতা, ওবেসিটি বলা হয়, যারা ক্রনিক স্মোকার, এদের আমরা ডাক্তাররা খুব সন্দেহের চোখে দেখি যে একটা মধ্যবয়সের পর থেকে এদের এই অসুখগুলো এদের মধ্যেও আসার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই হাইপার টেনশন, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো হচ্ছে বিভিন্ন কিডনির অসুখের মানে মাদার ডিজিজ। এইগুলো থেকে কিডনি অ্যাফেক্টেড। যেমন ধরুন ভারতীয়দের মধ্যে দেখা গেছে যে টাইপ 2 ডায়াবেটিস থাকে,
তাদের প্রায় 25 থেকে 40% পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, বা যাদের হাই ব্লাড প্রেশার থাকে বা যাদের হার্টের অসুখ আছে তাদেরও কিডনির অসুখের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। যেমন ধরুন, যারা হাই ব্লাড প্রেশার থেকে ভুগছেন বা যারা বিভিন্ন রকমের হার্টের অসুখ যেমন কার্ডিওমায়োপ্যাথি এগুলো থাকে, তাদেরও কিডনি ফাংশন কমে যায়। কিছুটা প্রিনাল অ্যাজোটমিয়াও থাকে। অ্যাজোটিমিয়া মানে হচ্ছে রক্তে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের মাত্রা বৃদ্ধি পায়। এখন যদি হার্টের পাম্পিং ফাংশনটা ভালো না হয় এবং হার্ট যদি কিডনিকে তার প্রাপ্ত রক্ত সরবরাহ করিতে না পারে, তাহলে কিডনি ফাংশন কমে যায়। ঠিক আছে, এই জন্য এই সব পেশেন্টদের আমরা খুব সন্দেহের চোখে রাখি এবং এদের আমরা একটা বয়সের পর থেকে, প্রাপ্তবয়স্ক হলে তখন এদের অন্তত বছরে একবার টেস্ট করা দরকার। কি টেস্ট করতে হবে? প্রথমত ইউরিন। ইউরিন যে আর্লি মর্নিংয়ে যে ইউরিন স্যাম্পল, তাতে অ্যালবুমিন প্রোটিন যাচ্ছে কিনা, মানে রক্তের থেকে অ্যালবুমিন প্রোটিন কিডনির মাধ্যমে ইউরিনে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে কিডনির অসুখ বা গ্লোমেরুলার ডিজিজ। একে প্রাথমিক স্টেজে মাইক্রো অ্যালবুমিনুরিয়া বলা হয়, যখন অ্যালবুমিনের মাত্রা খুব কম থাকে। এবং সাধারণ যে ডিপ স্টিক, এই ডিপ স্টিক দিয়ে সবসময় অ্যালবুমিন ইউরিয়া মাপা যায় না, মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। এখন আমাদের জানতে হবে যে ইউরিনে কতটা মাত্রায় অ্যালবুমিন যেতে পারে। নর্মালি দেখা গেছে যে একটা সুস্থ মানুষের ম্যাক্সিমাম 29 মিলিগ্রাম ইন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার যে ইউরিন, তাতে ম্যাক্সিমাম 29 মিলিগ্রাম অ্যালবুমিন প্রোটিন বেরোতে পারে। এটাকে বলা হয় নরমো অ্যালবুমিন ইউরিয়া। আর 30 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম অ্যালবুমিন যদি যায় ইউরিনে 24 আওয়ার্স ইউরিনে, তখন তাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। বা এটা মাইক্রো অ্যালবুমিন ইউরিয়াটাই প্রাথমিক পর্যায়ে ধরা যায় যে এই লোকটি কিডনির অসুখে ভোগা শুরু করেছেন। এবং 300-এর বেশি হলে তাকে বলা হয় ওভার্ট বা সিভিয়ার অ্যালবুমিন ইউরিয়া। এইবার এই পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা আর্লি মর্নিংয়ের ইউরিন স্যাম্পল নিলে সবচেয়ে ভালো হয়, এবং সেখানে আমরা ইউরিনে অ্যালবুমিনও পরিমাপ করি এবং ক্রিয়েটিনও পরিমাপ করা হয়। করে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও করা হয় না মিলিগ্রাম অফ অ্যালবুমিন পার 1 গ্রাম অফ ক্রিয়েটিনিন। অর্থ হচ্ছে কি, 1 গ্রাম ক্রিয়েটিনিন বেরোলে তার রেসপেক্টে কি পরিমাণে অ্যালবুমিন লস হচ্ছে। ঠিক আছে, এখানে 30 to 300 মিলিগ্রাম হওয়া মানেই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে অ্যালবুমিন ইউরিন দিয়ে বেরোচ্ছে, এবং 300-এর বেশি হওয়া মানে সিভিয়ার, তখন মানে কিডনির অসুখটা মোটামুটি স্ট্যাবলিশড হয়ে গেছে। এছাড়া আর একটা মাপা হয়, যদি দেখা যায় ইউরিনে আমরা ডিপ স্টিকে রেড ব্লাড সেলের বা হিমোগ্লোবিনের অস্তিত্ব প্রমাণিত হয়, তখন আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয়। ইউরিন সেডিমেন্ট নিয়ে তাতে মাইক্রোস্কোপিক দেখা হয় যে আরবিসি আছে কিনা, রেড ব্লাড সেল পার হাই পাওয়ার ফিল্ড। নর্মালি 0 to 1 থাকতে পারে ম্যাক্সিমাম, কিন্তু মোর দ্যান 1 মানেই সেটা অ্যাবনর্মাল। এবং ক্রনিক কিডনির অসুখে বা যে কোনো অ্যাকিউট কিডনির অসুখে অনেক ক্ষেত্রেই 10, 12, 20 বা প্লেন্টি অফ আরবিসি পাওয়া যেতে পারে। এটা একটা ওভার্ট কিডনির অসুখের লক্ষণ। ডাক্তারবাবু, এখানেই প্রসঙ্গ আসে ক্রিয়েটিনিনের। ক্রিয়েটিনিন নিয়ে অনেক উদ্বেগ, অনেক প্রশ্ন দর্শকরা করেন যে ডাক্তারবাবু আমার 1+, 1-এর বেশি, 1.5, 1.10, 1.20, এবং সেটা অনেক অল্প বয়সী মানুষের ক্ষেত্রেও দেখা দিচ্ছে যে কেউ বলছেন আমার 25 বছর বয়স, আমার 30 বছর বয়স, ক্রিয়েটিনিন এত বেশি। এটার সঙ্গে কিডনি রোগের সম্পর্কটা, যোগসূত্রটা একটু যদি আপনি বুঝিয়ে। প্রথমে আমাদের জানতে হবে ক্রিয়েটিনিনটা কি। ক্রিয়েটিনিনটা হচ্ছে একটি কেমিক্যাল, একটা মলিকুল। নর্মালি আমাদের মাসেল, যেটা স্কেলিটাল মাসেল বা মাসেলের সেলের মধ্যে থেকে ক্রিয়েটিন বলে একটা কেমিক্যাল তৈরি হয়, এবং সেই ক্রিয়েটিনটা লিভারে গিয়ে ক্রিয়েটিনিনে কনভার্সন হয়, মানে ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন। ঠিক আছে, ক্রিয়েটিনিন হচ্ছে মার্কার, এ নিজে কোনো অসুখ নয়, এটা কিডনি ফাংশনকে পরিমাপ করে। যেমন থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার দেখি, তা থার্মোমিটারের মার্কারই তো কোনো অসুখ নয়,
এটা পরিমাপ করা হয় যে কত টেম্পারেচার, কত হাই ফিভার হয়েছে কিনা। সিমিলারলি এই ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এটা প্রমাণিত হয় যে এর কিডনি ফাংশন দিনে দিনে কমে যাচ্ছে, ধীরে ধীরে কমছে আর কি। ক্রিয়েটিনিন এমন একটা কেমিক্যাল যেটা এটা ইনার্ট সাবস্টেন্স বলতে পারেন। এটা ব্লাডের থেকে ইউরিনের মাধ্যমে নিয়মিত বেরিয়ে যাচ্ছে, ওই জন্য বডিতে এর মাত্রা বাড়ে না, একটা নর্মাল থাকা উচিত থাকে আর কি। দেখা গেছে যে একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মেল পার্সনে ক্রিয়েটিনিন থাকে ধরুন 0.6 থেকে 1.2 মিলিগ্রাম, ঠিক আছে, পার ডেসিলিটার। এবং ফিমেলদের ক্ষেত্রে যে ফিমেলদের মাসেল মাস কম থাকে মেলদের তুলনায়, ফিমেলদের ফ্যাট বেশি থাকে, মাসেল স্কেলিটাল মাসেলটার মাস বা ভর কম থাকে, ওই জন্য ক্রিয়েটিনের প্রোডাকশনও কম হয়। এবং ফিমেলদের ক্ষেত্রে 1 মিলিগ্রামের নিচে থাকে, লেস দেন 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং বাচ্চাদের এটা বডির সারফেস এরিয়া, বডির ওয়েট অনুযায়ী বাচ্চাদের 0.2 থাকতে পারে, 0.3, 0.4, 0.5 এরকম, 0.6। সিমিলারলি যারা খুব খুব মানে এক্সারসাইজ করেন, খুব মাসেল, খুব ভালো ওয়েল বিল্ট মাসেল মাস, মাংসপেশি খুব সুস্পষ্ট, মানে খুব সুগঠিত, তাদের ক্রিয়েটিন প্রোডাকশন বেশি হয়। আবার যারা রুগ্ন রোগা তাদের ক্রিয়েটিন প্রোডাকশন কম হয়। এখন যদি কোনো মানুষ একদম অপুষ্টিতে ভোগেন, না খেতে পান বা প্রোটিন ডিপ্রাইভড ফুড, একদম না খেতে পারে, প্রোটিন খেতে পাচ্ছেন না, তখন সে রোগা হয়ে যায়, রোগা তার মাসেল মাস কমে যায়, তখন তার রক্তে ক্রিয়েটিনের মাত্রায় কমে যায়। তার ফলে কি হয়, তার কিডনি খারাপ হলেও ক্রিয়েটিন খুব বেশি বাড়ে না। তখন আমরা ভাবি ক্রিয়েটিন তো কমই আছে, মাত্র 1.4, তা খুব একটা বেশি অসুখটা পারেনি বা হয়নি, কিন্তু তা নয়। তা যেহেতু তার মাসেল মাস অনেক কমে গেছে, ওই জন্য তার ক্রিয়েটিন প্রোডাকশনও কমে গেছে। এই জন্য এটা আমাদের একটা ফলস একটা মেসেজ দিচ্ছে যে ক্রিয়েটিন কিডনি বেশি খারাপ হয়নি। যেমন ধরুন বৃদ্ধ বয়সে মানুষ প্রত্যেকেরই ওয়েট লস হয় এবং মাসেল অনেক কমে যায়, মাসেল মাস কমে যায়। এই জন্য ওল্ড এজে ক্রিয়েটিন অল্প বাড়া মানেই কিডনি ফাংশন অনেকটা খারাপ। বুঝতে পেরেছেন? আমাকে একটু ডিটেলে বলতে গেলে আমাদের জানতে হবে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা দিয়ে আমরা কিডনি ফাংশন পরিমাপ করি। তা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কতটা থাকলে নর্মাল, কি কি ধাপে এটা কমছে। তা আমাদের এই জিএফআর কে কিডনির অসুখে 5টা ভাগে ভাগ করা হয়, মানে স্টেজে G1, G2, G3, G4, G5 এভাবে ভাগ করা হয়। ঠিক আছে, যাদের ধরুন গ্লোমেরুলার ফিল্ট্রেশনের 90 বা তার থেকে বেশি, তাদের বলা হয় G1 স্টেজ। যাদের ধরুন জিএফআর 60 থেকে 89 ml পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার অফ দ্য বডি সারফেস এরিয়া রেসপেক্টে আর কি, তাদের G2 স্টেজ বলা হয়। এই G1, G2 স্টেজকে আমরা বলি যে এটা নর্মালও হতে পারে, যেহেতু ওল্ড এজ বা মাসেল মাস কম। এটা সবসময় যে ক্রনিক কিডনির অসুখ সেটা ইন্ডিকেট করে না, যদি না অন্যান্য ইনভেস্টিগেশন থেকে প্রমাণিত হয় যে কিডনি টিস্যু ড্যামেজ হয়েছে। আমাদের যে ক্রনিক কিডনির অসুখের ডেফিনেশন, তাতে বলা হচ্ছে যে জিএফআর যদি লেস দেন 60 মিলিলিটার পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার দ্য বডি সারফেস এরিয়া হয়, তখন থেকে আমরা সিকেডি স্টেজ 3 বলা হয়, তখন থেকে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট স্টেজ। সেই রকম যদি জিএফআর 30 ml পার মিনিট থেকে 59 ml পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার দ্য বডি সারফেস এরিয়ার রেসপেক্টে হয়, তখন তাকে বলা হয় সিকেডি স্টেজ 3। যখন এটা 15 ml পার মিনিট থেকে 29 ml পার মিনিট হয়, তখন তাকে বলা হয় সিকেডি স্টেজ 4 বা আমাদের ওই G4 যেটা বলে স্টেজ 4। আর যখন লেস দেন 15 ml পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার অফ দ্য বডি সারফেস এরিয়াতে হয়, তখন বলা হয় G5 স্টেজ বা অ্যাডভান্সড কিডনি স্টেজ বা কিডনি অসুখের স্টেজ বা ক্রনিক কিডনি ফেলিওর বা কিডনি ফেলিওর স্টেজ বলা হয়, যখন লেস দেন 15 ml পার মিনিট হয়। তার মানে দেখা গেছে যে একটা মানুষের যখন জিএফআর
একটা ইয়াং অ্যাডাল্টের জিএফআর যখন 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেশি হয়ে যাচ্ছে, সাপোজ 1.4 হয়ে যাচ্ছে, 1.4 হয়ে যায় অর্থ তার জিএফআর অনেকটাই কমে গেছে। বুঝতে পেরেছেন? এবং দেখা গেছে হিসাব করে এটা, ওই যে আমাদের কোনো ফর্মুলা আছে, অ্যাকচুয়ালি এগুলো অনেক ডিটেল নেফ্রোলজির ব্যাপার, যে যখন জিএফআর ধরুন কারো 1.5 হয়ে গেছে, তার মানে এটা ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3-তে চলে গেছে। এগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, কিন্তু এখন অনেক অ্যাপের মাধ্যমে এগুলো সহজে জিএফআর মাপা যায়। যেমন একটা এমডিআরডি ইকুয়েশন একটা আছে, মডিফিকেশন অফ ডায়েট ইন রেনাল ডিজিজ। এই ইকুয়েশনের মাধ্যমে এখানে পেশেন্টের ওজন কত, বয়স কত, বা পেশেন্টের বয়স কত, তার জেন্ডার কি, মেল কি ফিমেল, এবং তার ক্রিয়েটিনের ভ্যালুটা পুট করলে অ্যাপের মাধ্যমেই আমরা ইন্টারনেটের মাধ্যমেই তার জিএফআরটা পেয়ে যেতে পারি। খুব সহজ এখন হয়ে গেছে। আর একটা হচ্ছে সিকেডি ইপিআই ইকুয়েশন, এটাও খুব ভালো ইকুয়েশন এবং ওয়েল অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এগুলোকে এখন ফলো করা হয়। যে কারো ক্রিয়েটিনিন মাপতে হবে, তার বয়স কত, তার জেন্ডার কি, তার এথনিসিটি কি। এথনিসিটির মানে সে মানে নিগ্রো কিনা, মানে আফ্রিকানদের ক্ষেত্রে ইকুয়েশনটা আলাদা, বা রেস্ট অফ দ্য ইন্ডিয়ানদের ক্ষেত্রে বা ইউরোপিয়ানদের ক্ষেত্রে যেটা মাপা হয়, যেটা হচ্ছে আদার্স গ্রুপ আর কি, নিগ্রোদের বাদ দিয়ে। এবং এদের এইভাবে এই এমডিআরডি ইকুয়েশন বা সিকেডি ইপিআই এই ইকুয়েশনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমেই আমরা এদের জিএফআর মাপি, এবং আমরা প্রত্যেক পেশেন্টকেই এখন এটা করি, করে তাকে বুঝতে পারি তার কিডনি ফাংশনটা কোন স্টেজে আছে। আচ্ছা, এখানে একটু আমরা জানতে চাইবো, জলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিডনি রোগের সঙ্গে। তো কতটা জল পান করা উচিত, বা কতটা জল খাবো কতটা খাবো না, এইটা তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। সেই ধারণাটা সম্পর্কে আপনি যদি একটু জানান সকলকে। এখন আমাদের কতটা জল খাওয়া প্রয়োজন, জল শুধু নয়, তরল পদার্থ, তার মধ্যে সবার মধ্যে বেসিক্যালি জল থাকে। আমাদের এই গ্রীষ্মের দেশে যেখানে খুব হট ওয়েদার, তখন একটু জল বেশি খেতে হয়, যেটা ককেশিয়ান বা ইউরোপিয়ান ঠান্ডার দেশে জল একটু কম খেলেও চলে। মোটামুটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2 লিটার মিনিমাম জল খাওয়া উচিত, কিন্তু আমাদের এই সামার ট্রপিক্যাল কান্ট্রিতে এটা 3 লিটার হতে পারে, 4 লিটার হতে পারে। সেটা ডিপেন্ড করছে সে কি এনভায়রনমেন্টে কাজ করছে। কেউ যদি ধরুন সিডেন্টারি অফিস ওয়ার্ক করে, যেখানে এসি রুমে থাকে, তার হয়তো 2 লিটার খেলেই চলে যাবে। কিন্তু অন দ্য ওয়ে রাস্তাঘাটে যারা শ্রমিকের কাজ করেন বা খুব হট ওয়েদারে কাজ করেন, তাদের 4 লিটারও খেতে হতে পারে। জল কম খেলে, কম জল পানে কি কি ক্ষতি হতে পারে? জল কম খেলে যেটা হয়, অনেকগুলো খনিজ লবণের ক্রিস্টাল যেগুলো আমরা ইউরিন দিয়ে বের করে দিই, যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড বা ট্রিপল ফসফেট, এইসব ক্রিস্টালগুলো ইউরিন দিয়ে বেরিয়ে যায়। যখন আমরা জল কম খাই, আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে একে যেমন ব্লাড প্রেশার কমে যায়, অপরদিকে তেমন এইসব খনিজ লবণের কনসেন্ট্রেশন ইউরিনে খুব বেড়ে যায়, এবং এরা ক্রিস্টাল ফর্ম করে, এবং তার থেকে আস্তে আস্তে স্টোন তৈরি হয়, যেটা বলা হয় কিডনি স্টোন, নেফ্রোলিথিয়াসিস। এখন বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটিসে বা বিপাকীয় ক্রিয়া বলে আমাদের শরীরে যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, বিভিন্ন বর্জ্য পদার্থ বা ক্ষতিকারক, যেগুলো ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে গিয়ে আমাদের শরীরকে একটা ভালো এনভায়রনমেন্টে রাখে, সুস্থভাবে দূষিত পদার্থ বের করে দেয়। এখন জল কম খেলে এদের ইউরিনের পরিমাণটাও কমে যাচ্ছে, তবে এদের এক্সক্রিশনটা অনেক কমে যায়। তখন আমাদের শরীরে এগুলো জমতে থাকে ব্লাডের মাধ্যমে, এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও কমতে বাধ্য যদি ব্লাড প্রেশার কম থাকে, ডিহাইড্রেশন থাকে, এবং যেটা ইউরিনের জিএফআর এর মাধ্যমে যেটা ফিল্টার হয়, তার থেকে জলীয় অংশ অ্যাবজর্ব হয়ে যায় আমাদের বডির স্ট্যাটাস ঠিক রাখার জন্য। ডাক্তারবাবু, ধূমপায়ীদের ক্ষেত্রে কিডনির অসুখের একটা গুরুতর সমস্যা দেখা দিতে পারে। ধূমপানে কিডনির কি কি সমস্যা হতে পারে? ধূমপান কিডনির অসুখের একটা অন্যতম প্রধান কারণ। পুরনো যুগে মানুষ এসব ধারণা ছিল যে ধূমপান কত ক্ষতিকর। ধূমপান যেমন হার্টের পক্ষে ক্ষতিকারক, অ্যাথেরোস্ক্লেরোসিস করে বেশি, হার্টের অসুখ করে। সিমিলারলি যারা স্মোকার, বেশি ধূমপান করেন, তাদের কিডনির অসুখেরও
প্রবণতা খুব বৃদ্ধি পায় এবং কিডনির অসুখটাও খুব দ্রুত বাড়ে। স্মোকিং ইজ অলসো এ হাই রিস্ক ফ্যাক্টর ফর ডিফারেন্ট টাইপস অফ কিডনি ডিজিজ। বুঝতে পেরেছেন? এবং ধূমপান ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি ক্ষতি করে। এক হচ্ছে ধূমপানের ফলে ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, হাইপার টেনশন তৈরি করে, সেটাও কিডনির ক্ষতি করে। ধূমপায়ীদের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের কেমিক্যাল তৈরি হয় টোবাকো এবং কাগজটা পোড়ার ফলে, অনেক মানে মানে অ্যারোমেটিক কম্পাউন্ড বা কিছু পলিসাইক্লিক হাইড্রোকার্বনস, এগুলো কার্সিনোজেনিক। ধূমপায়ীদের ক্যান্সারে খুব বেড়ে যায়, কিডনিতে ক্যান্সার, ইউরেটার ব্লাডারে ক্যান্সার, প্রস্টেটে ক্যান্সার। এই ক্যান্সারের প্রাদুর্ভাব শরীরে সব জায়গাতেই বাড়ে, তা কিডনিতেও এবং ব্লাডারেও খুব বেড়ে যায়। কোন ডাক্তারের কাছে চিকিৎসা, কিডনি যখন বোঝা যাচ্ছে কিডনি বিকল হচ্ছে বা খারাপ হচ্ছে, কিডনির অসুখ হচ্ছে, কোন ডাক্তারের কাছে কখন চিকিৎসা করাতে যেতে হবে? অ্যাকচুয়ালি আমাদের রেফারেল সিস্টেম আছে। মানে যদি কারো ওই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করে ওই ইউরিনে অ্যালবুমিন প্রোটিন যাচ্ছে বা ইউরিনে আরবিসি আছে বা হাইপারটেনশন ডায়াবেটিস আছে বা সিরামে ক্রিয়েটিনের মাত্রা একটু একটু বাড়ছে, তখনই বুঝতে হবে যে রোগটা শুরু হয়েছে এবং আর্লি স্টেজে নেফ্রোলজিস্টের কাছে যাওয়া উচিত বা রেফার করা উচিত। তার কারণ ও একটা কম্প্রিহেন্সিভ পেশেন্ট কেয়ার, শুধুমাত্র মেডিসিন তো নয়, তার লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন। জীবনযাত্রায় অনেক কিছু পরিবর্তনের দরকার, খাদ্য পানীয়, তারপর অনেক কিছু ওষুধপত্র যেগুলো কিডনির পক্ষে ক্ষতিকর সেগুলোকে অ্যাভয়েড করা, লাইফস্টাইল চেঞ্জ করা, ধূমপান না করা, এরকম আরো অনেক অ্যাডভাইস আছে। খাদ্য খাবার কি খাওয়া উচিত, কি পরিমাণে খাওয়া উচিত, কি খেলে কিডনির আরো ক্ষতি হবে, কি কি ওষুধের থেকে কিডনির ক্ষতি হয়, এগুলো সম্বন্ধে ডিটেল ডিসকাশন নেফ্রোলজিস্টরাই করবেন। এমন অনেক ওষুধ আছে, মানে মানে ড্রাগস, যেগুলো কিডনির খুব ক্ষতি করে। যেমন একটা হচ্ছে ধরুন আপনি পেন কিলার, বিভিন্ন ট্যাবলেট, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন হচ্ছে অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, বিভিন্ন পাইরক্সিক্যাম, এরকম যেগুলো অ্যানালজেসিক ড্রাগ, স্ট্রং অ্যানালজেসিক ড্রাগ, যেগুলো কিডনির ক্ষতি করে এবং কিডনি ডিজিজটাকে অনেক বাড়িয়ে দেয়, কিডনি ডিজিজ সৃষ্টি করতেও পারে। ঠিক আছে? এছাড়াও কিছু কিছু ড্রাগ আমরা লাইফ সেভিং ভাবে ব্যবহার করা হয় বিভিন্ন অসুখে, সেটাও কিডনির পক্ষে ক্ষতিকারক হতে পারে। যেমন ধরুন বিভিন্ন ইনফেকশনে আমরা অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, যেমন জেন্টামাইসিন, অ্যামিকাসিন, স্টেপ্টোমাইসিন, এগুলো বিভিন্ন অসুখের হয়তো লাইফ সেভিং ড্রাগ, কিন্তু কিডনির পক্ষে এগুলো ক্ষতিকারক এবং সামান্যতম কিডনি অসুখ থাকলে এগুলোকে অ্যাভয়েড করা উচিত। কারণ এগুলো খেলে বা এগুলোকে ব্যবহার করলে, ইঞ্জেকশনগুলো লাগালে বা খেলে, যেগুলো খাওয়ার ওষুধ খাবেন, যেগুলো ইঞ্জেকশন দেওয়া হবে, এইগুলো থেকে আর কিডনি বেশি দ্রুত খারাপ হয়। এছাড়াও একটা ওষুধ আছে, যেমন ধরুন এই ধরুন কিছু ড্রাগ থেকে অ্যালার্জিক রিয়াকশন হয়, সালফার ড্রাগ বা পেনিসিলিন গ্রুপের ড্রাগ, যাদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হয় তাদের কিডনিরও ক্ষতি করে। ঠিক আছে? আবার ধরুন এই যেমন অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ আছে অ্যাম্ফোটেরিসিন বি, অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে সিসপ্ল্যাটিন, কার্বোপ্ল্যাটিন, এবং অ্যান্টি ক্যান্সার অনেক ড্রাগই কিডনির পক্ষে ডাইরেক্ট টক্সিক অ্যাকশন আছে এবং কিডনিকে ড্যামেজ করে এবং বাড়িয়ে দেয়। কিডনির অসুখ আগের থেকে থাকলে এগুলো অ্যাভয়েড করা উচিত। মানে নেফ্রোলজিস্টের কাছে কনসাল্ট এই কারণেই করা উচিত, কম্প্রিহেন্সিভ কেয়ার, মানে তার খাদ্য কি খাবেন কি খাবেন না, কতটুকু পরিমাণে খাবেন, লাইফস্টাইলে কি কি মডিফিকেশন করবেন, এ সম্বন্ধে ডিটেল আলোচনা করা প্রয়োজন বা জানা উচিত পেশেন্টের। এখন দেখবেন আমাদের যে খাদ্য অভ্যাস অনেক পাল্টে গেছে, ট্র্যাডিশনাল যে ভারতীয় খাবার ছিল এখন আমরা তার থেকে অনেকটা সরে এসেছি। নানা রকম ফাস্ট ফুড আমরা অর্ডার দিয়ে দিয়ে খাই এবং এতে হাই সল্ট, হাই ফ্যাট থাকে এবং রিফাইন্ড সুগার, যেটা আর কি মানুষ থেকে ডাইস্যাকারাইড, চিনি টিনি এগুলো বেশি থাকে। এবং এগুলোর মধ্যে অনেক সময় মানুষের হয়তো খুব ভাল লাগে খেতে, টেস্ট ভালো, কিন্তু সবকিছু ভালো নয়। এটা এক্সেসিভ পরিমাণে ফ্যাট খাওয়ার ফলে রক্তে যেমন ডিসলিপিডিমিয়া, কোলেস্টেরল বা ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল এগুলো বৃদ্ধি পায়, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি পায়। অতিরিক্ত চিনি মিষ্টি থাকলে হাই ক্যালোরি থাকে, হাই সল্ট থাকে, এর থেকে প্রেশারও বাড়ে, কোলেস্টেরলও বাড়ে এবং ওয়েট গেইন হয়। এটা হচ্ছে খাদ্যের মধ্যে। আরেকটা হচ্ছে কি না, হাই পটাশিয়াম কন্টেনিং যে খাবার, সেগুলো কিডনি রোগীদের অ্যাভয়েড করা উচিত। ওদের
কিডনি যখন জিএফআর খুব কমে যায়, মানে G3 G4 স্টেজে চলে যায়, তখন শরীরে ফসফেট এবং পটাশিয়াম রিটেনশন হয়, অনেক কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ হয় শরীরে। এখন এই যে খাবারগুলো, এতে যেমন হাই সল্ট থাকে যেটা প্রেশার বাড়িয়ে দেয়, সিমিলারলি এরা যে হাই মানে রিফাইন্ড সুগার থাকে, লো ফাইবার থাকে, এসব থাকে, তার যেগুলো আমাদের ওয়েট গেইন করে, ওবেসিটি আরো বাড়িয়ে দেয়। এছাড়া কত করে কালার থাকে বা সুগন্ধি থাকতে পারে, যেগুলো হয়তো ভালো নয়। কিছু কালারও থাকে কিছু কিছু ফুডের, সেগুলো অ্যাভয়েড করা উচিত, কেমিক্যালগুলো। যেমন আজিনা মোটো একটা থাকে, খুব স্বাদ বাড়ায়, কিন্তু এটাও নেফ্রোটক্সিক নয়, এটা হচ্ছে নিউরোটক্সিক। এই জন্য আজিনা মোটো এখন ব্যবহার করতে বারণ করা হয়। এগুলো খাবারের মানে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এখন ডায়াবেটিক পেশেন্ট প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তার সঙ্গে কিডনির অসুখ থাকে, তার মানে প্রত্যেকটি মানুষের জন্য ডায়েট চার্টটা ডিফারেন্ট হবে, মানে আইডেন্টিক্যাল সব হবে না। ট্রিটমেন্ট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। সিমিলারলি তার ডায়েটটাও ইন্ডিভিজুয়ালাইজড। যার ধরুন ডায়াবেটিস আছে, তার কার্বোহাইড্রেট কম খেতে হবে। যার কিডনির অসুখ আছে, তার প্রোটিন কম খেতে হবে, সল্ট কম খেতে হবে। তা আদর্শ খাবারের মধ্যে আমাদের ধরুন এমন একটা খাবার খাওয়া উচিত সব দিকে ব্যালেন্স করে চলবে। খাবারে যত ক্যালোরি একটা মানুষের, যা মোটামুটি মধ্যম কাজকর্ম করেন, মানে মিডিয়াম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের আছে, তাদের ধরুন খাওয়া উচিত 1800 থেকে 2000 কিলো ক্যালোরি পার ডে, যদি না সে ওবিজ হয় বা ওভারওয়েট বা ওবেসিটি থাকে। তার যদি আইডিয়াল বডি ওয়েট থাকে, এখন এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। হ্যাঁ, মানে ধরুন একটা মানুষের আইডিয়াল বডি ওয়েট তার বডি মাস ইন্ডেক্স দিয়ে পরিমাপ করা হয়। এই বিএমআইটা হচ্ছে যদি 18.5 থেকে 24.9 থাকে, এত কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, তখন তাকে বলা হয় আইডিয়াল বা সঠিক বডি মাস ইন্ডেক্স। কারণ যদি 25 থেকে 29.9 থাকে, তাকে বলা হয় ওভারওয়েট। আর যদি কারো যদি বিএমআই যদি মোর দ্যান 30 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার হয়, তখন তাকে বলা হয় ওবেসিটি, ওভারওয়েট। এখন যদি কারো বডি মাস ইন্ডেক্স ওই 25-এর মধ্যে থাকে, তার ক্ষেত্রে সে কতটা কাজকর্ম করছে, কি টাইপের কাজকর্ম করছে তার উপর নির্ভর করে। তা আমাদের মোটামুটি টোটাল 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি অফ বডি ওয়েট পার ডে খাওয়া উচিত। রাখা যেতে পারে, ধরুন আমাদের খাবারে থাকে কার্বোহাইড্রেট থাকে, যে ভাত বা রুটি, এক্ষেত্রে আমাদের উচিত ওই ভাত বা রুটি খাওয়া। ঠিক আছে, ওই ময়দা বা হোয়াইট ময়দা দিয়ে, তা ভুসিহীন ময়দা থেকে ফাইবার কমে যায়। আমরা ওট খেতে পারি, আমরা ভাত খেতে পারি, রুটি খেতে পারি। টোটাল যে ক্যালোরি আমার একটা মানুষের প্রয়োজন, সেটা নির্ভর করে তার বয়স কত, তার অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কত, তারপরে। যদি কোনো মানুষের, ধরুন একটা মানুষের মধ্যম কাজকর্ম করে 1800 কিলো ক্যালোরি তার প্রয়োজন পার ডে, তার মধ্যে কার্বোহাইড্রেট থেকে আসা উচিত 55 to 60% অফ দ্য টোটাল ক্যালোরি শুড বি ডিরাইভড ফ্রম স্টার্চ জাতীয় খাবার, মানে পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট থেকে। বুঝতে পেরেছেন? আর টোটাল ক্যালোরি 12% শুড বি কাম ফ্রম প্রোটিনস, আর রেস্ট শুড কাম ফ্রম ফ্যাট। ঠিক আছে, তাহলে মোটামুটি 28 থেকে 33% অফ দ্য টোটাল ক্যালোরি শুড কাম ফ্রম ফ্যাট। ফ্যাট মানে আমরা মিন করছি এখানে যে পলি আনস্যাচুরেটেড কন্টেনিং যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, মানে চর্বি নয়, রেড মিট নয়, বিভিন্ন রকমের এডিবল অয়েল। ঠিক আছে, যেমন হচ্ছে সয়াবিন অয়েল, রাইস অয়েল বা কার্ডি অয়েল, এগুলো পাম অয়েল, যেগুলোর মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও থাকে, আবার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তা 1:1 অথবা 1.15:1 এই রেশিওতে থাকে। এতে কোলেস্টেরলের মাত্রা বেশি বৃদ্ধি পায় না বা বেশি ট্রাইগ্লিসারাইড বাড়ে না। কিন্তু আমরা যদি অতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট খাই, ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাট যেমন হচ্ছে বাটার, ঘি, চর্বি, মাংস, রেড মিট, ডিমের কুসুম, এগুলোতে হাই থাকে। তারপরে যেমন কাজু বাদাম, এগুলোতে খুব স্যাচুরেটেড ফ্যাট থাকে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে বা খুব মিনিমাম খেতে হবে। আর ডায়েটে থাকবে খুব পরিমাণে ফাইবার। ফাইবার মানে হচ্ছে সেলুলোজ এবং তরি তরকারি, ভেজিটেবলস, এগুলোর মধ্যে ফাইবার থাকে। আর হচ্ছে
ব্র্যান্ড, মানে খোসা শুদ্ধ ডাল, যেমন আমরা মসুর ডাল খাই, ওর গায়ে খোসা শুদ্ধও পাওয়া যায়। যেমন ছোলার ডালও হয়, আবার খোসা শুদ্ধ ছোলা সেদ্ধ করেও রান্না করা যায়। হোল গ্রেন বলা হয়। হোল গ্রেনের মধ্যে অনেক ফাইবার থাকে, এইগুলো খেলে ভালো, এতে ফাইবার থাকে, এতে কনস্টিপেশনও কম হয়। তার সঙ্গে আমার খেতে হবে ভিটামিনস, মিনারেলস, এগুলো খেতে হবে। ওয়াটার সলুবল ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো খেতে হবে। তবে যাদের কিডনির অসুখ থাকে, যাদের কিডনি খারাপ, তাদের পটাশিয়াম অনেকটাই কম খেতে হয়। মানে পটাশিয়াম যেহেতু বডিতে অ্যাকুমুলেশন হলে হাইপার ক্যালিমিয়া হয়, এবং এই পটাশিয়াম বেড়ে গেলে তার থেকে হার্টের পক্ষে খুব খারাপ, মানে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে। বলা হয় সাইলেন্ট কিলার, পটাশিয়ামকে বলা হয়। এই জন্য পটাশিয়ামের মাত্রা আমাদের রাখা উচিত নর্মাল রেঞ্জের মধ্যে, 3.5 থেকে 5.2 বা 5 মিলিমোল পার লিটার। ঠিক আছে, পটাশিয়াম যদি 6-এর উপরে উঠেই আসে, তা একটা অ্যালার্মিং সাইন। এবং 6.5 মিলিমোল পার লিটার যদি পটাশিয়াম হয় রক্তে, সেটা যে কোনো সময় তার কার্ডিয়াক অ্যারিথমিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে এবং সাডেন ডেথ হতে পারে। এই জন্য যেহেতু এই সিকেডি পেশেন্টদের বা কিডনি ফেলিওর পেশেন্টদের বডিতে পটাশিয়াম জমতে থাকে এবং পটাশিয়ামের মাত্রা অধিক হয়, এই জন্য এদের পটাশিয়াম রেস্ট্রিকশনে রাখা হয়। যেমন ম্যাক্সিমাম 50 থেকে 75 মিলিমোল পার ডে ইন 24 আওয়ার্স ফুডে থাকবে আর কি। মানে পটাশিয়াম রিচ খাবারগুলোর মধ্যে হচ্ছে কতগুলো ভেজিটেবল থাকে বা কতগুলো ফল থাকে, কতগুলো জিনিসের মধ্যে পটাশিয়াম খুব হাই থাকে। যেমন ধরুন ফ্রুট জুস, অনেকে আমাদের গ্রীষ্মের দেশে যে রসালো মিষ্টি ফলগুলো আছে, টক ফলগুলো আছে, আম, কাঁঠাল, লিচু, সবেদা, আতা, এইসব নানা রকম ফল আছে যেগুলো খুব হাই পটাশিয়াম থাকে। যেমন হচ্ছে আমাদের যে ড্রিঙ্কস, আমাদের প্রিয় খাদ্য আমাদের ডাবের জল, খুব হাই পটাশিয়াম থাকে। তারপরে ধরুন এই শুকনো ফলে তো পটাশিয়ামটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, যেটা বিভিন্ন রকমের যে টিনজাত খাবার, ক্যান্ড ফুড, বা ধরুন এই স্কোয়াশ। তা আমাদের যদি কিডনি খারাপ থাকে, পটাশিয়ামে যদি হায়ার সাইডে পটাশিয়াম থাকে বা বর্ডার লাইনে পটাশিয়াম থাকে, তখন আমরা তাদের লোকে রেস্ট্রিকশন করে দিই। যেমন বলি আমরা ফলের রস খাবেন না, স্যুপ খাবেন না, এই ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ, সল্টেড বাদাম, তারপরে ধরুন এই বিভিন্ন রকমের আখরোট, এইসব যেগুলো ড্রাই ফ্রুটস, খেজুর, এগুলো খাবেন না। আর যেগুলো বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেগুলো থাকে না, এগুলোতেও হাই পটাশিয়াম থাকে। কোকা, চকোলেট, আইসক্রিম, এগুলোকে খেতে বাদ দেওয়া হয় বা তারপরে আমাদের যেন বাঙালিদের প্রিয় খাদ্য বা ভারতীয়দের আচার, হাই সল্ট, হাই পটাশিয়াম থাকে। এগুলো আচার টাচার এগুলো না খাওয়ার জন্য বলি। অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে কিডনি ভালো আছে কিনা কিভাবে বুঝবেন, বা কিডনি খারাপ হচ্ছে কিনা কিভাবে বুঝবেন, তার প্রাথমিক লক্ষণগুলো, ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি খারাপের সম্পর্ক, তার যোগসূত্র, কি খেলে কিডনি ভালো থাকবে, কিডনির রোগীরা কি খাবেন না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন অধ্যাপক ডক্টর দেবব্রত সেন। আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আসবো ডাক্তারবাবুর কাছে। আজকের মতো অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।